আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এক বছরের মধ্যে করোনায় প্রাণহানি, শতকের ঘর ছাড়ালো, 24 ঘন্টায় সর্বোচ্চ 101 জনের মৃত্যু। লকডাউনে প্রায় জনশূন্য রাস্তাঘাট, বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার থেকে প্রবাসী কর্মীদের জন্য 5 দেশে বিশেষ ফ্লাইট, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রে ফেডেক্সের গুদামে গুলিতে নিহত 8, আহত অনেকে, বন্দুকধারীর আত্মহত্যা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে, সাথে আছি আমি এমএজি ওসমানী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, অনলাইন পাঠ পদ্ধতিতে প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে শিশুরা, বাধাগ্রস্ত হচ্ছে সামাজিকীকরণ। একদিনে করোনায় মৃত্যু সংখ্যা 100 ছাড়ালো। শুক্রবার 101 জনের মৃত্যুর সংবাদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই নিয়ে কোভিড-19 সংক্রমণের মৃত্যুর সংখ্যা এখন 10,182। এদিকে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে 4,417 জন। পরীক্ষার বিপরীতে শনাক্তর হার দাঁড়িয়েছে 23.36%। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় 101 জন মৃত্যু নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা এখন 10,182। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সবশেষ মারা যাওয়াদের মধ্যে 63 জনেরই বয়স ছিল 60-এর বেশি, 23 জনের 50 থেকে 60। আবার এদের মধ্যে 94 জনই মারা গেছেন হাসপাতালে, আর বাসায় মারা গেছেন 7 জন। গেল 24 ঘন্টায় 257টি ল্যাবে 18,707টি নমুনা পরীক্ষায় শনাক্ত করোনা রোগী 4,417 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 23.36%, আর এই পর্যন্ত শনাক্তের হার 13.86%। সুস্থতার হার কমে এখন 84.70। মৃত্যুর হার দাঁড়িয়েছে 1.43%। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছে 5,694 জন, আর মোট সুস্থ হয়েছে 6,02,908 জন। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণের সময়ে বিক্রি বেড়েছে জিঙ্ক, ভিটামিন সি, ডি সহ বেশ কিছু ওষুধের। ক্রেতারা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই তারা এই ওষুধগুলো কিনছেন। এছাড়া অক্সিজেন মাপার যন্ত্র, নেবুলাইজার, মাস্ক ও স্যানিটাইজার বিক্রিও বেড়েছে বলে জানান বিক্রেতারা। মফিউর রহমানের রিপোর্ট। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ তীব্রতর হচ্ছে, এমন পরিস্থিতিতে বিক্রি বেড়েছে ভিটামিন সহ কিছু ওষুধের। এর মধ্যে বেশি বিক্রি হচ্ছে জিঙ্ক, ভিটামিন ডি, ভিটামিন সি। এসব ওষুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে করোনা সংক্রমণের ঝুঁকি অনেকটা কমে। চিকিৎসকদের এমন পরামর্শের কারণেই এই ওষুধের বিক্রি বেড়েছে বলছেন বিক্রেতারা। ডাক্তারদের সাথে একটু ফোনে কথা বলে বাট একটুখানি লিঙ্ক পেয়েছে বা পরামর্শ দিয়েছে বা কেউ একজন খেয়েছিল, করোনা সতর্কতামূলক চিকিৎসা হিসেবে নিচ্ছে। বিক্রেতারা বলছেন, কেউ কেউ নিজ উদ্যোগে সংগ্রহ করছেন এসব ওষুধ। হেক্সোফেনাডিন, আর হচ্ছে জিঙ্ক বি, আর হচ্ছে ডিরাইস 40,000 ভিটামিন, যেটা সপ্তাহে একটা খায়। এই ওষুধগুলো খুব বেশি যাচ্ছে এখন। প্রেসক্রিপশনও যাচ্ছে, আবার প্রেসক্রিপশনের বাইরেও যাচ্ছে, আর কি দুটোটা মিলেই কম বেশি যাচ্ছে। ওষুধের পাশাপাশি বিক্রি বেড়েছে অক্সিজেন লেভেল মাপার যন্ত্র, নেবুলাইজার, থার্মাল স্ক্যানার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের। পালস অক্সিমিটার চলতেছে, থার্মাল স্ক্যান হচ্ছে, ডিজিটাল থার্মোমিটার, নরমালি ফিভার মাপার জন্য এমনিগুলাই। ক্রেতারা বলছেন, সাবধানতা হিসেবে তারা এসব ওষুধ ও সরঞ্জাম সংগ্রহ করছেন। করোনায় সতর্কতার জন্য আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল ট্যাবলেট নিচ্ছি, তারপর জিঙ্ক নিচ্ছি, ভিটামিন সি নিচ্ছি, ভিটামিন ডি নিচ্ছি। এখন করোনার সময় শরীরে স্ট্যামিনা বাড়ানোর জন্য, যাতে করোনাটা বা কোভিড-19 যেটা আমার শরীরে ইফেক্টেড না হয়, এই জন্য আমি ডাক্তারের পরামর্শ নিছি। অক্সিমিটার, সিলিন্ডার, অক্সিজেন, এগুলো আমরা সেফটির জন্য আসলে ঘরে রেখেছি। করোনা সংক্রমণ থেকে বাঁচতে সতর্ক থাকার কথা বলছেন সকলেই।
মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে প্রায় ফাঁকা রাজধানীর সড়কগুলো বিধি নিষেধ বাস্তবায়নে কড়াকড়ি অবস্থানে পুলিশ। সড়কগুলোতে তল্লাশি চৌকি বসিয়ে বাইরে আসা মানুষদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উপযুক্ত প্রমাণ দিলেই কেবল চলাচলের অনুমতি পাচ্ছে। কারো কারো বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। গেল দুদিনের তুলনায় যানবাহনের সংখ্যা অনেকটা কম। বন্ধ রয়েছে শপিং মল ও দোকানপাট। রাসেল খানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁ এলাকার অন্যতম ব্যস্ত সড়ক। দেশজুড়ে কঠোর লকডাউন, সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। সকাল থেকে সড়কে নেই যানবাহনের চাপ। তবে জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন কেউ কেউ। আমার চাকরি টিকাতে হলে আমাকে ফোন দিতে হলে ফোন দিলে আমাকে আসতে বাধ্য আর কি। রুগী নিয়ে গেছিলাম সিএমএসে। এদিকে লকডাউন বাস্তবায়নে রাজধানীর প্রধান সড়কে তল্লাশি চৌকি বসিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনেকক্ষণ গাড়ি পাই না, আইটাই যাইতে তোমার সিএনজি আইছে, উঠে গেছি। বাসা থেকে যা কিছু ছিল সব চুরি হয়ে গেছে, তালা ভেঙে ঘরে স্বর্ণ টাকা পয়সা যা ছিল কাপড় চুপড়ি সব নিয়ে চলে গেছে। বের হইছি আমাদের গাড়ি নিয়ে, অফিসে যাব, কারখানা আছে, কারখানাতে গাড়ি নিয়ে যাব, এই কারণে বের হইছি। অন্যদিকে রাজধানীর প্রবেশদ্বারগুলোতে যানবাহনের কিছুটা চাপ রয়েছে। গণপরিবহন ছাড়া চলছে সব ধরনের যানবাহন। তবে উপযুক্ত কারণ দেখাতে না পারলে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। অজুহাত দেখাচ্ছেন, অনেকে রোগী বা অনেকে হচ্ছে ওষুধ কিনতে যাচ্ছেন, সেই কারণটা অজুহাতটা যথাযথ না হলে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। সরকার নির্দেশিত 18টি ক্রাইটেরিয়া আমরা যারা বাইরে বের হচ্ছেন তাদেরকে আমরা নিশ্চিত হয়ে অবাধে যাতায়াতের সুযোগ করে দিচ্ছি। এর বাইরে যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তাদেরকে আমরা প্রয়োজনে যা মুভমেন্ট পাস রয়েছে এবং যৌক্তিক কারণ থাকলে তাদেরকে আমরা এক্সকিউজ করছি। মুড়ি কেনার জন্য সে 300 ফিরে যাচ্ছেন, এই ধরনের কিছু কিছু অজুহাত আমরা লক্ষ্য করছি, যেটা খুবই অপ্রত্যাশিত। লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর শপিং মল ও দোকানপাটগুলো যথানিয়মে বন্ধ রয়েছে। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। তৃতীয় দিনের মতো কঠোর লকডাউন চলছে সারা দেশে। দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন বন্ধ। তবে সড়ক দখল নিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি সহ ছোট যানবাহন। বিভিন্ন সড়কে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। দোকান, মার্কেট ও শপিং মল বন্ধ থাকলেও ভিড় বেড়েছে কাঁচা বাজারে। কিছু এলাকায় বিধিনিষেধ মানতে চাইছে না মানুষ। নানা অজুহাতে ঘরের বাইরে আসছে তারা। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসা রিপোর্ট। চট্টগ্রামে লকডাউনে চলাচল কমেছে লোকজনের। শুক্রবার ছুটির দিন হওয়ায় যানবাহনও কম। তবে নগরীতে প্রচুর রিক্সা চলছে। রাজশাহীতে তৃতীয় দিনের মতো কঠোর লকডাউন চলছে। নগরীর সব শপিং মল, দোকানপাট বন্ধ। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে পুলিশের টহল ও চেকপোস্ট। ময়মনসিংহে লকডাউনের তৃতীয় দিনেও কড়াকড়ি অব্যাহত আছে। দু একটি রিক্সা ও অটোরিকশা ছাড়া শহরে তেমন কোনো যানবাহন দেখা যায়নি। উপযুক্ত কারণ ছাড়া কাউকে বাইরে যেতে দিচ্ছে না পুলিশ। সিলেটে লকডাউন চলছে যথানিয়মে। কোনো যাত্রীবাহী যানবাহন চলেনি। বন্ধ ছিল জরুরি সেবা ছাড়া সকল দোকানপাট। খুলনায় কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রংপুরে প্রধান সড়কে যান চলাচল বন্ধ থাকায় পার্শ্ব সড়কে বেড়েছে যানবাহন চলাচল। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নগরীর বেশিরভাগ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ। হিলিতে বেশিরভাগ মানুষই মানছেন না স্বাস্থ্যবিধি। ভোলা লক্ষ্মীপুর নৌরুটে লকডাউন অমান্য করে ফেরিতে যাতায়াত করছে শত শত মানুষ। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। কঠোর লকডাউনে প্রবাসী কর্মীদের দুর্ভোগ বিবেচনায় 5 দেশে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। শনিবার থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে এই ফ্লাইট চলাচল শুরু হবে। প্রাথমিকভাবে দেশগুলোর বিভিন্ন গন্তব্যে শতাধিক ফ্লাইট চলাচল করবে। তবে শুধু প্রবাসী কর্মীরা যেতে পারবেন এসব ফ্লাইটে। জসিম জুয়েলের রিপোর্ট। করোনার দ্বিতীয় তরঙ্গে আবারও বন্ধ আকাশপথ, বন্ধ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের সব ধরনের যাত্রীবাহী বিমান চলাচল। এমন অবস্থায় দুর্ভোগে পড়েছে দেশে আটকে পড়া হাজার হাজার প্রবাসী কর্মজীবী।
এমন প্রেক্ষাপটে লকডাউনের মধ্যেই বিদেশগামী কর্মীদের গন্তব্যে যাওয়ার বিষয়ে 5টি দেশের সঙ্গে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক ভার্চুয়াল বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, শনিবার থেকে 5টি দেশে ফ্লাইট পরিচালনার বিষয়টি চূড়ান্ত হয়েছে। সপ্তাহে শতাধিক ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানান তিনি। কালকা থেকে স্পেশাল ফ্লাইট 5টা দেশে এবং ওই দেশের এয়ারলাইনগুলোর মাধ্যমে এগুলো হবে, যেমন সৌদি আরবের বিমান, আর এখানে আছে তারপরে কাতারের শুধু কাতার বিমান, এইভাবে আর কি ওই দেশের এয়ারলাইন্স আর বাংলাদেশের এয়ারলাইন্সের সাথে মিলে এই ফ্লাইট গুলো হবে। এসব ফ্লাইটে শুধুমাত্র প্রবাসী কর্মীরাই যেতে পারবেন বলে নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান। আমরা ওদেরকে পাঠাচ্ছি যারা ওখানে চাকরির জন্য যাচ্ছে। আপাতত যেহেতু আমাদের লকডাউনের ডেটটা দেওয়া আছে 20 তারিখ পর্যন্ত, আমরা 4 দিন আবার 19 তারিখে পরবর্তী ডিসিশন 19 তারিখে দেব। বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট সহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে হবে বলেও জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের যাত্রীদের মাঝে করোনা শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ কোরিয়ার সরকার বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। সিউলের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় আগত যাত্রীদের মধ্যে কোভিড-19 পজিটিভ শনাক্তের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় আপাতত বাংলাদেশের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ আছে। এই নিষেধাজ্ঞা শুক্রবার থেকেই কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের দূতাবাস। যুক্তরাষ্ট্রের বন্দুক হামলা প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়াপোলিস শহরে বন্দুক হামলায় 8 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে কার্গো সেবাদাতা প্রতিষ্ঠান ফেডেক্সের গুদামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বন্দুকধারী একাই ছিল এবং সে নিজে পরে আত্মহত্যা করেছে। হামলায় গুলিবিদ্ধ অনেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। জনগণের নিরাপত্তার আর কোনো হুমকি নেই বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। এছাড়া পার্শ্ববর্তী একটি আন্তর্জাতিক বিমানবন্দরে ফেডেক্স এক্সপ্রেসের কার্গো এয়ারলাইনের বিমান থাকলেও সেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনা পরীক্ষার মেয়াদ উত্তীর্ণ কিট বাজারজাত, র্যাবের অভিযানে আটক 9। বেইলি রোডের ইফতার বাজারে ক্রেতা কম, স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা। করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যানের মূল প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসাপত্রে আরেকটি ওষুধ যুক্ত করেছে তার চিকিৎসক টিম। একই সঙ্গে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মেডিকেল টিমের সদস্যরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে খালেদা জিয়ার সিটি স্ক্যানের চূড়ান্ত রিপোর্ট পান। বিশেষজ্ঞ চিকিৎসকদের আলোচনা করে আরেকটি ওষুধ যুক্ত করা হয়েছে। যেসব ওষুধ আগে দেয়া হয়েছে তা ঠিক আছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। 10 এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর অধ্যাপক FM সিদ্দিকের নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসক টিম গুলশানের বাসায় তার চিকিৎসা শুরু করেন। ভ্যাকসিন নিয়ে অপরাজনীতিতে ব্যর্থ হয়ে এখন লকডাউন নিয়েও বিএনপি অপপ্রচার করছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। করোনার দ্বিতীয় তরঙ্গ ভয়াবহ রূপ নিয়েছে। আজকে সারা বিশ্বে অনেক দেশে দ্বিতীয় থেকে তৃতীয় তরঙ্গ আঘাত এনেছে। মানুষের জীবনের সুরক্ষা সবার আগে, এরপর জীবিকা। বেঁচে থাকাটাই এখন সর্বাগ্রে বিবেচনা করতে হবে। জনগণের রসায়ত্ত নিয়ে বিএনপি নামক একটি দল শুধু রাজনৈতিক বুলি আওড়িয়ে যাচ্ছে। আমরা এ সময়ে রাজনীতি করতে চাইনি। ব্লেম গেম এ সময় কারো জন্যই সমীচীন নয়। ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করে ব্যর্থ হয়ে তখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে।
তবে কি তারা চায় না সংক্রমণ নিয়ন্ত্রণে আসুক? তাদের দ্বিচারিতা এবং নানামুখী বক্তব্য মানুষের ঘরে অবস্থানকে নিরুৎসাহিত করছে বলে আমাদের মনে হচ্ছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ভার্চুয়াল বক্তব্যে বলেছেন, পলাশীর আম্রকারণে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল ৭১-এর ১৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে সেই সূর্য আবার উদিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু ১৯৭১-এর ২৬শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং সেই ঘোষণাকে সামনে রেখে ১৯৭১-এর ১৭ এপ্রিল মুজিবনগরের আম্র কাননে আমাদের যে স্বাধীনতার লাল সূর্য অস্তমিত হয়েছিল, আমরা আবার সেই স্বাধীনতার লাল সূর্য আমরা উড্ডয়ন করেছিলাম। মেয়াদোত্তীর্ণ করোনা পরীক্ষার কিট এবং অন্যান্য মেডিকেল টেস্টিং কিট ও রিএজেন্ট জালিয়াতের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব সামগ্রী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করা হতো। বিস্তারিত আহমেদ বাবু রিপোর্টে। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর ও বনানীতে অভিযান চালায় র্যাব। এ সময় বিপুল পরিমাণ অনুমোদনহীন মেডিকেল ডিভাইস, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মেডিকেল টেস্টিং কিট ও রিএজেন্ট সহ ৯ জনকে আটক করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বিশেষ ধরনের প্রিন্টিং মেশিনের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট ও রিএজেন্ট নতুন করে মেয়াদ বাড়াতো চক্রটি। প্রিন্টিং মেশিনের সাহায্যে মেয়াদ উত্তীর্ণ এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার খুব অল্প সময় বাকি রয়েছে এরকম বিভিন্ন টেস্ট কিট ও রিএজেন্ট সমূহের মেয়াদ বাড়ানোর কাজ চলছে। করোনা সহ বিভিন্ন ধরনের মেডিকেল টেস্টিং কিট ও রিএজেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহের কথা জানতে পেরেছে র্যাব। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তারা দিত, কিন্তু সুনির্দিষ্টভাবে এখনও বিষয়টা তদন্তের পর্যায়ে আছে। করোনা, ক্যান্সার সহ বিভিন্ন রোগের যে সমস্ত প্যাথোলজিক্যাল টেস্টের জন্য আমরা নিয়মিত বিভিন্ন ল্যাবরেটরিতে যাই, টেস্টগুলো করার জন্যই এই সকল রিএজেন্ট ব্যবহার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, চক্রটি ২০১০ সাল থেকে স্বল্পমেয়াদী টেস্টিং কিট ও রিএজেন্ট আমদানি করত। মেয়াদ উত্তীর্ণ এবং সহসা মেয়াদ উত্তীর্ণ হবে এরকম টেস্ট কিট ও রিএজেন্ট সমূহ দেশি বিদেশি আমদানিকারক ও সরবরাহকারীদের নিকট থেকে সংগ্রহ করে এবং পুনরায় তাতে বর্ধিত মেয়াদ বিশেষ মুদ্রণ যন্ত্রের সাহায্যে বা মুদ্রণ টেম্পারিংয়ের মাধ্যমে এই সকল টেস্টিং কিট ও রিএজেন্ট সমূহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে। এসব পণ্য আমদানিতে ওষুধ প্রশাসনের কোনো অনুমোদন নেওয়া হয়নি বলে জানায় র্যাব। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু কোনোটি স্বনামধন্য না। আহমদ বাবু, ২১শে টেলিভিশন, ঢাকা। চুয়াডাঙ্গার দামুরহুদায় ইসরাফিল মোল্লা নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় উপজেলার ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধ মীমাংসার জন্য শুক্রবার থানা চত্বরে সালিশ বৈঠক বসে। সালিশ শেষে ফিরে যাওয়ার সময় ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম ও ইসরাফিল মোল্লার মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শহীদুল ইসলামকে কিল ঘুষিতে আহত হয় ইসরাফিল মোল্লা। স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইসরাফিলকে মৃত ঘোষণা করেন। পরে গ্রেপ্তার করা হয় শহীদুল ইসলামকে। কিল ঘুষি মারে, পরবর্তীতে সে অসুস্থ হয়ে যায়। পরে তার আত্মস্বজন তাকে দামোদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। নামার শেষে আমি এসে তাৎক্ষণিকভাবে অফিসার ফ্রন্টে নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব মামলায় আরও ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় এই নিয়ে ২৬১ জনকে গ্রেপ্তার করা হলো। পুলিশ জানায়, ঘটনায় পাওয়া স্থিরচিত্র ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। সহিংসতার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪৯, আশুগঞ্জ থানায় ৩, সরাইল থানায় ২ ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি সহ ৫৫টি মামলা হয়েছে। পুরান ঢাকার ঐতিহ্য আর নতুন ঢাকার আভিজাত্যের মিশেলে তৈরি হয় রাজধানীর বেলি রোডের ইফতার।
ভারী সব ইফতার সামগ্রীতে নিতে এবার তেমন ভিড় নেই দোকানগুলোতে। দোকানিরা বলছেন করোনা স্বাস্থ্যবিধি মেনেই ইফতার বিক্রি করছেন তারা। এছাড়া অনলাইন অর্ডারেও ইফতার সামগ্রী যাচ্ছে। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর বেইলি রোডের ইফতার কিনতে প্রতি বছরই ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে দোকানগুলোতে। এবার নেই সেই চেনা পরিচিত রূপ। করোনায় স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে বেচাকেনা। ক্রেতা কম, আয়োজনও কিছুটা কম, তবে যা আছে থরে থরে সাজিয়ে রেখেছেন দোকানিরা। ছোলা পেঁয়াজু ছাড়াও বিক্রি হচ্ছে মাংসের রোস্ট, কলিজা ভুনা, মগজ ভুনা সহ নানা মুখরোচক সামগ্রী। রয়েছে নানা স্বাদের পিঠাও। বিক্রেতারা বলছে কোভিডের কারণে বিক্রি কিছুটা কম, তবে অনলাইনে অর্ডার ভালোই আছে। আমাদের আশানুরূপ বিক্রি হচ্ছে না, ক্রেতার সংখ্যা খুবই কম, কারণ মানুষ সবাই একটা আতঙ্কের ভিতরে আছে। অনলাইনে করছি আমরা, মোটামুটি রেসপন্স ভালো, মানে এইটুকু যদি হয়, এটা যদি আর একটু ভালো প্রচার করতে পারতাম তাহলে বোধহয় আমরা শুধু অনলাইনেই থাকতাম। বারবিকিউ, তান্দুরি চিকেন, সাসলিক, রোল আছে, পিঠার অনেক আইটেম আমাদের এখানে। বিভিন্ন প্রয়োজনে বের হওয়া ব্যক্তিরাই মূলত কিনছেন এই ইফতার সামগ্রী। স্পেশালি এখানে বিফ কালাবুনা বা মগজ এই জাতীয় জিনিসগুলা ওই মুড়ির সাথেই করার, এটা আসলে বাচ্চারা খুব এনজয় করে। বাচ্চারা যেহেতু বাসায় আছে, ওরা একটু চায় একটু মানে ইফতারি কিনতে, জিলাপি বুন্দিয়া, তো ওটার জন্য এসেছি। হালিম নিয়েছি, রোস্ট, দেন হচ্ছে পারাটা আর জিলাপি নিয়েছি। করোনা লকডাউনে ইফতারের চেয়ে স্বাস্থ্যবিধি মানা জরুরি বলেও মনে করেন তারা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান টানা বন্ধ রয়েছে এক বছরের বেশি সময়। অনলাইনে পাঠ গ্রহণে আর পদ্ধতিতে প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে শিশুরা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ ও পড়াশোনা। এতে সামাজিকীকরণ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন সমাজবিজ্ঞানী। তবে দুর্যোগে শিক্ষার্থীদের ঝুঁকিতে না ফেলে পাঠদানের পাশাপাশি মানসিক ও সামাজিক বৃদ্ধিতে সহায়ক অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান শিক্ষকরা। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্যাগ কাঁধে স্কুলে দৌড়ায় না শিক্ষার্থীরা। তাই স্কুলের বন্ধুদের সাথে খুনসুটি আর আড্ডাও দেয়া হয় না। বাসায় ভালো লাগে না, সারাক্ষণ ইন্টারনেটে বসে থাকতে হয়, পড়াশোনা করতে ভালো লাগে না। অনলাইনে আমাদের ক্লাস হয় প্রতিদিন, কিন্তু স্কুলের মতো মজা অনলাইনে আসে না। বিশ্বব্যাপী করোনা দুর্যোগে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এক বছরেরও বেশি। পরিবর্তন এসেছে পাঠদান কর্মসূচিতেও। অনলাইন পাঠ গ্রহণে আর পদ্ধতিতে প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে শিশুরা। বাবার ফোনে অবসর সময় গেম খেলি এবং পড়াশোনা করি। আমার প্রিয় খেলা ক্রিকেট, সেটা অনেকদিন ধরেই খেলতে পারছি না। পড়ালেখা, ঘুম, খাওয়ার সময়ও তাই হেরফের। ইন্টারনেটের দুনিয়ায় সময় কাটাচ্ছে বেশি। যে স্বাভাবিক জীবনযাপন ছিল সেটি কিন্তু দারুণভাবে ব্যাহত হচ্ছে গত এক বছর ধরে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক রুটিন কাজ, পড়াশোনা। এতে সামাজিকীকরণ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন সমাজবিজ্ঞানী। স্কুল একটা কিন্তু বড় রকমের আপনার সামাজিকীকরণের একটা প্রতিষ্ঠান। সামাজিকীকরণের ওই দিকটা তাদের ব্যাহত হয়েছে। শিশুদের মধ্যে একটা সচেতনতা নিয়ে আসতে হবে যে কিভাবে সে করোনা আক্রান্ত হতে পারে এবং কতটা নিরাপদভাবে সে অন্যের সাথে মিশতে পারে। তবে পাঠদানের পাশাপাশি করোনায় শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বৃদ্ধিতে সহায়ক অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানান শিক্ষকরা। নববর্ষটা কি করতে হবে, তোমরা যে যা পারো ছবি আঁকো, আমাদের দেশ সম্পর্কে পয়লা বৈশাখে আমরা মেলা করি, কিন্তু এই পরিস্থিতি তো আমরা করতে পারতেছি না, সবাই আমরা ঘরে আটকা। তো ওরা তো একদম অস্থির হয়ে যাচ্ছে। তো লেখাপড়ার পাশাপাশি স্বাভাবিক একটু আনন্দ দেওয়ার একটা চেষ্টা মাত্র। বৈশাখ উপলক্ষে অনলাইনে জুম মিটিংয়ে শিক্ষার্থীরা নাচ, গান, ছড়া, ছবি আঁকা সহ বাংলার সংস্কৃতিকে তুলে ধরে। করোনা দুঃসময় কেটে উঠবে নতুন সূর্য। শিক্ষার্থীদের কলতানে প্রাণ ফিরবে শিক্ষা প্রতিষ্ঠানে, এমন প্রত্যাশায় সবাই। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।
আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরোধী। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। লকডাউনের মধ্যেই সড়ক দুর্ঘটনা, টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় নিহত 3, আহত 2। নিত্যপণ্যের বাজারে সরবরাহ স্বাভাবিক, দাম স্থিতিশীল, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। টাঙ্গাইলের কালীহাতিতে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চর বাবলায় ট্রাকের ধাক্কায় 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের 4 নম্বর ব্রিজের কাছে দাঁড়িয়েছিল। সে সময় পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই 3 আরোহী নিহত হয়। আহত 2 জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। পর্যাপ্ত যোগান থাকায় স্বাভাবিক আছে প্রায় সব রকম পণ্যের দাম। সরকার নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে নিত্যপণ্য, তবে বেগুনের দাম ঊর্ধ্বমুখী। প্রায় সব ধরনের মাছের দাম কমেছে, স্থিতিশীল মাংসের বাজার। সব ঠিক থাকলেও কাঁচা বাজারগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আদিত্য মামুনের রিপোর্ট। করোনা দুর্যোগে চলছে কঠোর লকডাউন, তবে কাঁচা বাজারে এর প্রভাব নেই। লকডাউন পরিস্থিতিতে রমজান, এমন প্রেক্ষাপটেও বাজারে পণ্য সরবরাহ পর্যাপ্ত, দামও স্থিতিশীল। রোজায় মাংসের চাহিদা বাড়ে, সেই বিবেচনায় বাজার স্থিতিশীল। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। গরু এবং খাসির মাংসের দাম স্বাভাবিক থাকলেও ক্রেতা কম। ব্যবসা নেই বলছেন দোকানিরা। খাসির গোস্ত 900 টাকা কেজি আর ছাগলের গোস্ত 800 টাকা কেজি। গরুর মাংস 580 থেকে 550। মাছের দাম গত সপ্তাহের চেয়ে কমেছে জানালেন ক্রেতা বিক্রেতা। তেলাপিয়া পাঙ্গা যেটা মনে করেন বিক্রি হতে 150-140, এখন বর্তমানে তেলাপিয়ার 110-20 টাকা বিক্রি হতেছে। মাছের দামটা রিজনেবল, মাংসের দামটা রিজনেবল, মুরগির দামটা রিজনেবল, আর সব কিছুর দামই বৃদ্ধি। সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ডাল, ছোলা, চিনি সহ অন্যান্য পণ্য সামগ্রী। তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে 130 টাকা। স্বাভাবিক আছে সব রকম মশলার দাম। আগের দামেই বিক্রি হচ্ছে চাল। 28 সাল 47 টাকা কিনে 48 টাকা 49 টাকায় বিক্রি করি। চালের কোনো সংকট নাই। চিনি সরকার রেট করে দিয়েছে 68 টাকা, ছোলা করে দিয়েছে 68 টাকা, আর অন্য নিত্য পণ্যগুলো আমরা আগের মতো দাম আছে। পণ্য মূল্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে ক্রেতাদের। করোনা এবং রমজানের যে প্রভাব, যার প্রেক্ষিতে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হওয়ার কথা, আমার কাছে এখন পর্যন্ত সেটা মনে হয়নি। নিত্যপণ্যের দাম অনেক বেশি, মাছ, মাংস, সবজি সবকিছুর দাম বেশি। এদিকে সবজির দামও আছে নাগালের মধ্যে। বেগুন ছাড়া সব সবজি বিক্রি হচ্ছে 35 থেকে 45 টাকা কেজি দরে। টমেটো আজকের বাজারে 30 টাকা কেজি, ভেন্ডি 50 টাকা, শসা 60 টাকা। বাজারে স্বাস্থ্যবিধি তোয়াক্কা করছে না বেশিরভাগ মানুষ। এ নিয়ে ক্ষোভ আছে সচেতন ক্রেতাদের মধ্যে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 1 বছরের মধ্যে করোনায় প্রাণহানি, শতকের ঘর ছাড়ালো। 24 ঘন্টায় সর্বোচ্চ 101 জনের মৃত্যু। লকডাউনে প্রায় জনশূন্য রাস্তাঘাট, বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার থেকে প্রবাসী কর্মীদের জন্য 5 দেশে বিশেষ ফ্লাইট। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রে ফেডেক্সের গুদামে গুলিতে নিহত 8, আহত অনেকে, বন্দুকধারীর আত্মহত্যা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।